হ্যালো ভিউয়ার্স, অজিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের পরীক্ষার সাজেশন হিসেবে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ কি, অর্থাৎ যে সাবেকি সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল তার পতন কেন হয়, প্রপার সেই পতনের কারণগুলো কি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনো দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি বোর্ডে দেখে নি। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 সেম সিসি 14। প্রশ্ন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, 10 নম্বরের প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন অনেকভাবে আসতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের উপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। গর্বাচভ কতটা দায়ী ছিলেন? সোভিয়েত ইউনিয়নের পতনের 10টা কারণের মধ্যে একটা কারণ গর্বাচভ। তো সেই গর্বাচভকে দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি গর্বাচভের উপর ভিডিও এর পরবর্তীতে নিয়ে আসবো খুব দ্রুত তোমাদের সামনে। কিন্তু আরেকটি প্রশ্ন হয় যে গর্বাচভের যে গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা নীতিটি নিয়েছিলেন, সেই গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা নীতি কি ভূমিকা নিয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনে? আবার গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা কিন্তু টিকাতেও আসতে পারে। তা গ্লাসনস্ত পেরেস্ত্রোইকা সোভিয়েত ইউনিয়নের পতনে কি ভূমিকা নেয়, তার যে 10 নম্বরের প্রশ্ন উত্তর তা আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি চ্যানেলে। এছাড়া গ্লাসনস্ত পেরেস্ত্রোইকার উপরে টিকা আসতে পারে, সেটির ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সামনে। আজকে আলোচনার বিষয় হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, যেটি মূল প্রশ্ন। কেন সোভিয়েত ইউনিয়নের পতন হয়? দেখো, 1917 সালে লেনিনের নেতৃত্বে দীর্ঘ 250-300 বছরের যে রোমানভ জার বংশ বা জারতন্ত্র রাশিয়া রাজত্ব করছিল, সেই জারতন্ত্রকে হটিয়ে বলশেভিক বিপ্লবের মাধ্যমে লেনিনের হাত ধরে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাশিয়া এই সমাজতান্ত্রিক রাষ্ট্র আত্মপ্রকাশ করে। কিন্তু এই 1917 সালে এই রাষ্ট্র মানে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার 75 বছরের মধ্যে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। যদিও সোভিয়েত ইউনিয়ন অনেক পরে তৈরি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্টালিনের রাজত্বকালে। লেনিনের এক শিষ্য ছিলেন স্টালিন। লেনিনের মৃত্যুর পরে স্টালিন ক্ষমতায় আসেন এবং তিনি পূর্ব এশিয়ার দেশগুলিকে কবজা করেন, ছলে বলে কৌশলে কবজা করেন, এবং সেই পদ্ধতিকে বলা হয় রুশীকরণ পদ্ধতি বা সোভিয়েতীকরণ পদ্ধতি বা স্টালিনীকরণ, যার উপরে ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি। তাই রুশীকরণ পদ্ধতির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বা বিশেষ করে রাশিয়া তার পার্শ্ববর্তী সব দেশগুলো ছিল দরিদ্র দেশ, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, এই সব দেশগুলিকে এক প্রকার নিয়ন্ত্রণ করে নিজের হাতে, এবং এদেরকে নিয়ে একটা ইউনিয়ন তৈরি করে, সোভিয়েত ইউনিয়ন করে নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে চায়। তার কারণ আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই চলছিল। আমেরিকা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ন্যাটো, সিয়াটো, মেডো এরকম একাধিক কিন্তু সামরিক চুক্তি করে জোটবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে বসেছিল। তাহলে সোভিয়েত রাশিয়ারও কিন্তু শক্তিশালী হওয়ার প্রয়োজন ছিল। এই জন্য সেই সোভিয়েত ইউনিয়ন তৈরি করে, এবং এছাড়া কমিকন, কমিনফর্ম, ওয়ারস চুক্তি এরকম একাধিক সামরিক জোট গঠন করে সেও কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। এবং এই রাশিয়ার বা সোভিয়েত রাশিয়ার তার মূল আদর্শ ছিল সমাজতন্ত্র, অর্থাৎ সমাজে সবাই সমান। কার্ল মার্কস যে সমাজতন্ত্রের কথা বলেছিলেন, সর্বহারার এক নায়কত্বের কথা বলেছিলেন, সমাজে দরিদ্র শ্রমিক কৃষকদের নেতৃত্বে সরকার গঠন করার কথা বলেছিলেন, সেইভাবে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এই সাম্যবাদী ভাবধারা সারা বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে, সারা বিশ্বে যাতে এর বিস্তার ঘটে, তার চেষ্টাও করেছিল রাশিয়া। এবং সেই অনুযায়ী কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে এই সাম্যবাদী ভাবধারা প্রসার লাভ করে। কিউবাতে, ভিয়েতনামে, ভারতবর্ষে পর্যন্ত সাম্যবাদী আদর্শ প্রবেশ করে। ভারতে আজ যে কমিউনিজম এসেছে, যে সাম্যবাদের প্রসার ঘটেছে, যে বামপন্থা রাজনীতির আবির্ভাব হয়েছে, সেটি কিন্তু এই রাশিয়ার হাত ধরেই। চীন একটি সমাজতন্ত্র রাষ্ট্র হিসেবে 1949
মাও জেদংয়ের নেতৃত্বে আত্মপ্রকাশ করে। তার পিছনেও কিন্তু রাশিয়া ছিল প্রধান শক্তি। রাশিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়েই চীনে কিন্তু এই কমিউনিজম আসে। তা যাই হোক, দীর্ঘ দিন প্রায় ৭৫ বছর এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া অস্তিত্ব টিকে ছিল, কিন্তু একটা সময় 1991 24শে আগস্ট এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। কেন ভেঙে যায় সেটা নিয়েই কিন্তু আমাদের মূল প্রশ্ন। তবে মনে রাখবে, রাশিয়ায় সমাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়া 1917 সালে বলশেভিক বিপ্লবের মাধ্যমে, আর সোভিয়েতীকরণ বা সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্টালিনের হাত ধরে 1945-এর পরবর্তী সময়। 1945-এ তৈরি হলো সোভিয়েত ইউনিয়ন এবং 1991-তে গিয়ে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। কেন ভেঙে যায় সেটা নিয়ে প্রশ্ন। দেখো, এখানে কয়েকটা কারণ আমি এখানে তুলে ধরেছি, এই কারণগুলোর উপরে আলোচনা করব এবং তোমরাও এর যে নোটস আমি শেষে তোমাদের সামনে তুলে ধরবো, সেই নোটসটাতেও দেখবে এই কারণগুলোর উপরেই কিন্তু মেনশন করা হয়েছে। একদলীয় স্বৈরাচার, স্বৈরাচারী কারা? সাম্রাজ্যবাদী যারা, তারাই হয় স্বৈরাচারী। এখানে একদলীয় স্বৈরাচার অর্থাৎ রাশিয়াতে একটাই দল, কমিউনিস্ট দল, অন্য কোনো বিরোধী দল নেই। অর্থাৎ যে দল কমিউনিস্ট দল, যে দল সরকারে রয়েছে, সেই দল তার নিজের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে, তার কাজের সমালোচনা করার কেউ নেই। ফলে এই দলের যে স্বৈরাচারিতা সেটা ছড়িয়ে পড়ে এবং দেশের জনগণ একটা সময় এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে থেকে মুখ ফিরিয়ে নেয়। বলা হয়েছে যে এটা সাধারণ মানুষের সরকার, শ্রমিক কৃষকের সরকার, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের সাথে সরকারের কোনো যোগাযোগ নেই। এখানে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কথা, সমাজতন্ত্রে তাই বলা হয়, কিন্তু সর্বহারার একনায়কতন্ত্রের বদলে এখানে কোনো ব্যক্তি, যেমন স্টালিন, তার কথাই শেষ কথা, অর্থাৎ ব্যক্তির বা দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে যে গণতান্ত্রিক যে আবহাওয়া সেটা কিন্তু রাশিয়াতে ছিল না। সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার এগুলো কিছুই ছিল না। সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। অর্থাৎ দেশের যে সরকার বা দল, প্রধান দল, তার বিরুদ্ধে যাওয়া বা তাকে সমালোচনা করার ক্ষমতা কারোর নেই। অর্থাৎ এখানে একটা স্বৈরাচারিতা প্রতিষ্ঠিত হয়েছিল, দলের স্বৈরাচারিতা, কোনো ব্যক্তির স্বৈরাচারিতা, যাকে বলছে একদলীয় স্বৈরাচার, যেটি এই সোভিয়েত ইউনিয়নের পতনের কিন্তু একটা প্রধান কারণ। 2 নম্বর দেখো, দুর্বল অর্থনীতি। তো সোভিয়েত রাশিয়ার যা অর্থনীতি ছিল একেতে এমনিতেই দুর্বল, কৃষি ব্যবস্থা ছিল অনুন্নত, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করা হতো। এছাড়া স্টালিন যৌথ ব্যবস্থা চালু করেছিলেন কৃষি ক্ষেত্রে, যৌথ চাষ, যে যৌথ চাষে চাষিদের কোনো উৎসাহ ছিল না। ফলে কৃষিকাজকে যে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে আরো বেশি ডেভেলপ করা, এর কোনো তাগিদ এই কৃষকদের মধ্যে ছিল না। ফলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে এক প্রকার। এছাড়া দেশের যা আয় তার প্রায় 30% তারা সামরিক খাতে ব্যয় করত। কেন করত? কারণ এই সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়েছিল এক প্রকার সামরিক বলে, কলে কৌশলে, এবং এই দেশগুলো যাদেরকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন, যেসব 9টি দেশ, এই 11টি দেশ, এই দেশগুলোর সাধারণ মানুষ কিন্তু রাশিয়ার এই খবরদারি তারা মেনে নিতে পারেনি। তারা কিন্তু সময় সময় বিদ্রোহ করত এবং সেই বিদ্রোহকে দমন করত সোভিয়েত ইউনিয়ন। যেমন যুগোস্লাভিয়ার কথা বলতে পারি, মার্শাল টিটো, হাঙ্গেরির লুই কোসুতের কথা বলা যায়, রুমানিয়ার কথা বলা যায়, ইমরে নেগির কথা বলা যায়। এদেরকে কিন্তু দমন করা হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন এদেরকে দমন করে সামরিক বাহিনীর সাহায্যে দমন করে রেখেছিল। এছাড়া আমেরিকার সাথে যে ঠান্ডা লড়াই চলছিল, তাতে করে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। ফলে সামরিক দিক দিয়ে রাশিয়া কিন্তু পুনর্গঠিত হচ্ছিল এবং রাশিয়ার যে মূল অর্থনীতির প্রায় 30% টাকা তারা এই সামরিক খাতে ব্যয় করত। এর ফলে অন্যান্য ক্ষেত্রগুলিতে অর্থের অভাব দেখা দেয়। ফলে সাধারণ মানুষের যে জীবনের মান, জীবনযাত্রার মান, সেটা অনেকটা নেমে যায়। কৃষি অবহেলিত হয়, শিল্প অবহেলিত হয়, কালোবাজারি, ফাটকাবাজি এগুলো দেশে মাথাছাড়া দিয়ে ওঠে এবং সাধারণ মানুষের জীবন জেরবার হয়ে ওঠে। তা এই কারণে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এছাড়া দেখো, কৃষি শিল্প যেগুলো ছিল সেগুলো অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলোকে পরিচালনা করা হতো, যার ফলে তাতে কোনো ডেভেলপ ছিল না। শিল্প ক্ষেত্রে সংকট। শিল্প কারা তৈরি করে? বেসরকারি পুঁজিপতিরা তৈরি করে, কিন্তু সমাজতান্ত্রিক দেশে তো কোনো পুঁজিপতি থাকবে না, কোনো একজন ব্যক্তি বিরাট টাকার মালিক হতে পারবে না। তাহলে কলকারখানা কে তৈরি করবে? সরকারের তরফ থেকে কিন্তু শিল্প কলকারখানা তৈরি হবে।
কিন্তু সর্বক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। তাই লেনিন 1922 খ্রিস্টাব্দে একটা নতুন পলিসি নিয়েছিলেন, এনইপি, নিউ ইকোনমিক পলিসি, যেখানে তিনি কিছু কিছু ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করেছিলেন, অর্থাৎ বেসরকারীকরণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, না দেশ চালানো যাবে না। এই কারণে তিনি সমাজতন্ত্র থেকে একটু বেরিয়ে এসে তিনি শিল্প বাণিজ্যের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তিনি বিকেন্দ্রীকরণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে স্টালিন, তারই শিষ্য স্টালিন যখন ক্ষমতায় আসেন, তিনি পুরোপুরিভাবে এই এনইপি, নিউ ইকোনমিক পলিসি বাদ দিচ্ছেন এবং পুরোপুরিভাবে রাষ্ট্রের অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ স্থাপন করছেন এবং বিকেন্দ্রীকরণের যে প্রচেষ্টা করা হয়েছিল তাকে বাতিল করে দিচ্ছেন। ফলে শিল্প অবহেলিত হচ্ছে, শিল্প বাণিজ্যের অগ্রগতি ঘটছে না। ফলে এখানে শিল্পক্ষেত্রে একটা সংকট দেখা দিচ্ছে, যার পরিণতি সোভিয়েত ইউনিয়নের পতন। সামাজিক সাংস্কৃতিক দেউলিয়াপনা, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও অসারতা দেখা দিয়েছিল, জড়তা দেখা দিয়েছিল। আর যে সমাজ জড়বদ্ধ হয়ে পড়ে সে সমাজ টিকে থাকে না। ইতিহাস বলছে যে সমাজ জড় হয়ে পড়ে, স্থাণু হয়ে পড়ে, সীমাবদ্ধ হয়ে পড়ে, যে সমাজের মধ্যে নানা রকম সমস্যা থাকে, সেই সমাজ কিন্তু এগিয়ে যায় না। এক সময় মুখ থুবড়ে পড়ে, এক সময় সেই সমাজ ভেঙে পড়ে। সোভিয়েত রাশিয়ার ক্ষেত্রে তাই হয়েছিল। সোভিয়েত রাশিয়ায় কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাণকারী, নাট্যকার, বিজ্ঞানী, এদের কোনো স্বাধীন চিন্তা ভাবনা ছিল না। এদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো না। ব্যক্তি স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। তাই এদেরকে স্বাধীনভাবে এরা কাজ করতে পারতো না। কয়েকজনের নাম এখানে বলছি, দেখো, প্যাস্টারনিক এবং সোলঝেনিৎসিন, এনাদের মতো সাহিত্যিকরা তারা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে সমালোচনা করেছিলেন এরা। ফলে এদেরকে একসময় দেশ ছাড়তে হয়। আরো অনেক রয়েছেন, অনেক ব্যক্তি, সোভিয়েত ইউনিয়নের অনেক বুদ্ধিজীবী যারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন বলে তাদেরকে একসময় দেশ ছাড়তে হয় প্রাণের তাগিদে, নয়তো স্টালিন তাদেরকে হত্যা করে দিতেন। তো এইভাবে সামাজিক ক্ষেত্রে একটা জড়তা তৈরি হয়, যার জন্য এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু একটা সময় তার পতন ঘটে। এরপর দেখো প্রশাসনিক সংকট। প্রশাসনিক সংকট, দেখো, দেশের সরকার বা সরকারের উপরে পার্টি নিয়ন্ত্রণ করছে সরকারকে। সরকার আর পার্টি কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে। এই কারণে দেখবে যে এই বিজেপি গভর্নমেন্টের কথা বলতে পারি, আমাদের দেশে ক্ষমতায় আছে, তা দেখবে পার্টির একজন সম্পাদক থাকে, তিনি হচ্ছেন পার্টির হেড। আর প্রধানমন্ত্রী একজন থাকেন, দলেরই প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে পার্টির লোক নন, পার্টি থেকে আলাদা। তো অর্থাৎ সরকার এক জিনিস, পার্টি এক জিনিস। কিন্তু রাশিয়াতে এটা ছিল না। রাশিয়া সবকিছুর উপরে পার্টির নিয়ন্ত্রণ ছিল, অর্থনীতির উপর পার্টির নিয়ন্ত্রণ, সরকারের উপর পার্টির নিয়ন্ত্রণ, যার ফল কিন্তু ভালো হয়নি। 75 বছরের ভিতরে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এটাই তার ফল। এবং এখানে দেখা যাচ্ছে যেসব কর্মচারীরা ছিল সোভিয়েত ইউনিয়নে, তারা ছিল অলস, দায়িত্ব জ্ঞানহীন। তারা নিজের খেয়াল খুশি মতো তারা আদেশ নির্দেশ দিতেন। ফলে প্রশাসন ব্যবস্থা একটা বিশৃঙ্খল জায়গায় চলে গিয়েছিল, ভেঙে পড়ছিল প্রশাসন। রাষ্ট্রীয় কাঠামোয় ত্রুটি, রাষ্ট্রীয় কাঠামো খুবই ত্রুটিপূর্ণ ছিল। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল না, আশা আকাঙ্ক্ষাকে দমন করে রাখা হয়েছিল। এছাড়া এর আগে 1917-র আগে যে 300 বছর ধরে রাশিয়ার যে জারেদের শাসন চলছিল, রাশিয়ার রাজাকে জার বলা হয়, এবং যে রোমানভ বংশ রাজত্ব করতো, যে জার তন্ত্র, সেই জার তন্ত্র ধ্বংস হয়ে গেল। সেই যে কাঠামোটা, রাষ্ট্রীয় কাঠামো, সেটা কিন্তু অনেকটা টিকে ছিল। সেই কাঠামোর উপরেই কিন্তু নতুন করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। ফলে সেই পুরনো কাঠামো টিকে ছিল। ফলে যখন পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো এই পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে, তখন কিন্তু আধুনিকীকরণ করা হয়নি, কাঠামোতে উদারীকরণ করা হয়নি। ফলে এই অঙ্গরাজ্যগুলো একটা সময় বাধ্য হয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। স্টালিনের যে জন্মভূমি জর্জিয়া, সেই প্রথম স্বাধীনতা ঘোষণা করে, যুগোস্লাভিয়া স্বাধীনতা ঘোষণা করে, হাঙ্গেরি স্বাধীনতা ঘোষণা করে, রোমানিয়া বেরিয়ে যায় ওয়ারশ চুক্তি থেকে। তার কারণ এখানে সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল সেই পুরনো কাঠামোর উপরে। তাই বলা হয় সাবেকি সোভিয়েত ইউনিয়ন, প্রাচীন সোভিয়েত ইউনিয়ন। তাদের কাঠামোটাই ছিল প্রাচীনকালে, তাতে কোনো আধুনিকীকরণ হয়নি, যার ফলে এই পতনটা নিশ্চিত হয়। এরপরে দেখো গর্বাচভের দায়িত্ব, যেটা নিয়ে একটা বড় প্রশ্ন হয়, গর্বাচভ কে ছিলেন, তার কতটা দায়িত্ব ছিল এই সোভিয়েত ইউনিয়নের পতনে। দেখো, গর্বাচভ একসময় পার্টির সম্পাদক ছিলেন, অর্থাৎ পার্টির হেড ছিলেন। আবার তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে। এবং তিনি একটা সময় দেখেন যে সোভিয়েত ইউনিয়নে
একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে সোভিয়েত ইউনিয়ন পরিচালিত হচ্ছে। জনগণের স্বাধীনতা নেই, তাই তিনি দুটো নীতি নেন, একটা গ্লাসনস্ত্র আর একটা প্রেস্তরিকা। প্রেস্তরিকা মানে পুনর্গঠন, অর্থাৎ নতুন করে পুনর্গঠিত করা, আর গ্লাসনস্ত্র মানে মুক্ত মন, অর্থাৎ এখন থেকে সবাই মুক্ত মনে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, মৌলিক অধিকার থাকবে। আর পুনর্গঠন মানে অর্থনৈতিক পুনর্গঠন, নতুন করে অর্থনীতিকে পুনর্গঠন করা হবে। এর আগে যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেখানে ছিল কমান্ড অর্থনীতি, অর্থাৎ এই 12-14টা দেশের একটাই অর্থনীতি ছিল এবং রাশিয়ার রাজধানী মস্কো থেকে এই অর্থনীতিকে কন্ট্রোল করা হতো, যাকে বলা হচ্ছে কমান্ড অর্থনীতি, কমান্ড ইকোনমি। এর অবসান ঘটবে। প্রতিটা দেশ অঙ্গরাজ্য তারা স্বাধীনভাবে তাদের অর্থনীতিকে পরিচালনা করতে পারবে। তো এই ঘোষণার ফলে যে মুক্ত বাতাস তার ঝড়ের মতো সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করে, কারণ এতদিন ধরে এই অঙ্গরাজ্যগুলি সাধারণ মানুষেরা যেভাবে নিপীড়িত, অত্যাচারিত, দমিত হচ্ছিল, তাদের বাঁধ ভেঙে যায়, হ্যাঁ, এবং এই গণতন্ত্র ঝড়ের মতো এখানে এসে প্রবেশ করে সোভিয়েত ইউনিয়নে। এবং পরবর্তীতে আগামীতে আর কি যে নির্বাচন হয়, সেই নির্বাচনে দেখা যায় যে কমিউনিস্ট পার্টির প্রচুর প্রার্থী নির্বাচনে হেরে যাচ্ছে এবং এইসব অঙ্গরাজ্যগুলি এক এক করে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে, স্বাধীনতা ঘোষণা হচ্ছে। তো গর্বাচভের ব্যাপক দায়িত্ব, কারণ গর্বাচভের এই নীতির ফলেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সোভিয়েত ইউনিয়নের পতনে তিনি প্রধান দায়ী বলা যায়। শুধু তিনি একমাত্র দায়ী নন, এই কারণগুলো ম্যাটার আছে। এই কারণগুলো কিন্তু অনেক আগে থেকে চলছে। একদলীয় স্বৈরাচার, দুর্বল অর্থনীতি, শিল্পের সংকট, সামাজিক সাংস্কৃতিক দেউলিয়াপনা, এগুলো আছে, প্রশাসনিক সংকট, রাষ্ট্রীয় কাঠামোর ত্রুটি, এবং সর্বোপরি শেষ আঘাত যেটা হয় সেটা কিন্তু গর্বাচভ দেয়। এরপরে দেখো কমিউনিস্ট পার্টির আভ্যন্তরীণ দ্বন্দ্ব। রাশিয়া যে কমিউনিস্ট পার্টি ছিল তার 28তম সম্মেলনে কমিউনিস্ট পার্টি দুভাগে ভাগ হয়ে যায়। একটা ছিল রক্ষণশীল গোষ্ঠী আর একটা ছিল ডেমোক্রেটিক গোষ্ঠী। ডেমোক্রেটিক গোষ্ঠীতে দুজন ছিলেন মেনলি, বেসিক্যালি ইম্পর্টেন্ট, ইয়েলসিন এবং ইয়াকলভ। ইয়েলসিন পরবর্তীকালে গর্বাচভের পরে রাষ্ট্রপতি হন। ইয়েলসিন এবং ইয়াকলভ এই দুজন ব্যক্তি তারা ডেমোক্রেটিক দলের সমর্থক ছিলেন এবং তারা চেয়েছিলেন যে কমিউনিস্ট পার্টির নাম পরিবর্তন করে ডেমোক্রেটিক দল রাখা হোক। কিন্তু এর বিরুদ্ধে রক্ষণশীল গোষ্ঠী লিগাচেভ এবং ভরতনিকভ, এদের নেতৃত্বে আরেকটা গোষ্ঠী তৈরি হয়, রক্ষণশীল গোষ্ঠী। তারা কোনো কিছুর পরিবর্তন করতে চাইছিল না, তারা এই পুরনো যে সাবেকি ধ্যান ধারণা সেটাকে ধরে রাখতে চাইছিল। অর্থাৎ পার্টির কিন্তু এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে, ফলে পার্টির যে শৃঙ্খলা সেটা ভেঙে পড়ছে, পার্টির ঐক্য ভেঙে পড়ছে এবং একটা সিস্টেম যেটা চলছিল এতদিন ধরে তাতে কিন্তু একটা সেটা নড়বড় হয়ে যাচ্ছে অনেকটা। এরপরে দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের একটা তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। তাত্ত্বিক ব্যাখ্যা কি, যে দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য আরো অনেকগুলো কারণ আছে। যেমন যে শ্রমিকদের সমাজতন্ত্র লেনিন এক সময় প্রতিষ্ঠা করেছিলেন রাশিয়ায়, সেই শ্রমিকদের ভিতরে রাজনৈতিক চেতনা জাগানোর কোনো চেষ্টা করা হয়নি। যাদের জন্য সমাজতন্ত্র, সেই শ্রমিক শ্রেণীর মধ্যে কোনো রাজনৈতিক চেতনা জেগে ওঠেনি বা তাদের রাজনৈতিক চেতনা তাদের মধ্যে জাগানোর চেষ্টাটাই করা হয়নি। এছাড়া গর্বাচভ তার পুনর্গঠন অর্থাৎ প্রেস্তরিকা নীতির মধ্য দিয়ে বাজার অর্থনীতির উপর অত্যাধিক গুরুত্ব দিয়েছিলেন। বাজার অর্থনীতি এটা একটা কারণ ছিল পতনের। এছাড়া পার্টি, যে কমিউনিস্ট পার্টিটা ছিল সোভিয়েত ইউনিয়নে, সেই পার্টির ভিতরে গণতন্ত্র ছিল না। পার্টির যারা সদস্য, সেই সদস্যদের মধ্যে কোনো গণতন্ত্র ছিল না, সেখানেও ছিল স্বৈরাচারিতা। পার্টির যিনি প্রধান তার কথাই শেষ কথা, তার দলের সদস্যরাদের মতামত এখানে গুরুত্ব পেত না। অর্থাৎ পার্টির মধ্যেও গণতন্ত্র নেই, দেশে তো নেই, পার্টির মধ্যেও নেই। এছাড়া ছিল সর্বক্ষেত্রে কেন্দ্রের নিয়ন্ত্রণ। সর্বক্ষেত্রে কোনো মানে স্বতঃস্ফূর্ত যে বিকাশ সেটা কিন্তু ছিল না রাশিয়া। তার কারণ কেন্দ্র সর্বক্ষেত্রে খবরদারি করত। এরপরে দেখা যায় যে গর্বাচভ 1991-এর 24শে আগস্ট কমিউনিস্ট পার্টি অব রাশিয়ার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন এবং বরিস ইয়েলসিন রাষ্ট্রপতি হন। এবং এই রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে লিথুয়ানিয়া, লাটভিয়া এবং আরো একটি দেশ, এই তারা রাষ্ট্রপ্রধানেরা মিনস্ক শহরে মিলিত হন এবং সিআইএ বলে একটি আলাদা একটা স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ বলে একটি সংগঠন তৈরি করেন। এবং তার পরবর্তীতে দেখা যায় এক এক করে সমস্ত অঙ্গরাজ্যগুলি, অর্থাৎ এগুলো এক একটা দেশ ছিল স্বাধীন, তাকে রাজ্যে পরিণত করেছে
রাশিয়া, এই রাজ্যগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে, স্বাধীনতা ঘোষণা করে এবং সোভিয়েত ইউনিয়ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে 1991 24 আগস্ট। তো এই ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের যে মূল কারণ, সেই কারণগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এর মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে গর্বাচভ, তার দায়িত্ব বা তার ওই গ্লাসনোস্ত পেরেস্ত্রোইকা। আর যদি বলে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ কি, সেখানে সব কারণগুলোকে মেনটেন করতে হবে। তো এই কারণগুলোর উপরে যে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার তোমাদের সামনে আলোচনা করব অন স্ক্রিনে। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি বিশ্লেষণ করো, 10 মার্কস। দেখো এর অ্যান্সারটা এইভাবে লিখবে। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের ভাঙন ও শেষ পর্যন্ত তার বিলুপ্তি আজও ঐতিহাসিকদের আলোচনার বিষয়। বলশেভিক বিপ্লবের 1917 মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটিয়ে প্রথম যে সমাজতান্ত্রিক রাষ্ট্র আত্মপ্রকাশ করেছিল তা প্রায় 75 বছরের মধ্যেই বিলুপ্ত হয় 1991 1 জানুয়ারি। শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে গড়ে ওঠা সোভিয়েত ইউনিয়নের ভাঙন শুরু হয় গর্বাচভের আমলে। এই ভাঙন সম্পূর্ণ হয় বরিস ইয়েলসিন রাষ্ট্রপতি থাকাকালে। সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক আদর্শকে বিসর্জন দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠায় তৎপর হয়। সর্বহারার একনায়কত্বের বদলে প্রতিষ্ঠিত হয় ব্যক্তি ও দলের একনায়কত্ব। ফলে দল ও সরকারের মধ্যে কোনো পার্থক্য না থাকায় শাসন ব্যাপারে সেখানে জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রতিফলনই ছিল না। এইভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে যে লাল স্বৈরাচার রেড বোনাপার্টিজম প্রতিষ্ঠিত হয় তা সোভিয়েতের পতনকে নিশ্চিত করে দেয়। এর পরের প্যারা দেখো, সোভিয়েত ইউনিয়নের গড় জাতীয় আয়ের 30% ব্যয় হতো সামরিক বিভাগে। তাই ভোগ্যপণ্য ও শিল্প উৎপাদনে বিনিয়োগ করার মতো পুঁজির অভাব দেখা দেয়। এই কারণে রাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক পরিকল্পনা সাধারণ মানুষের জীবনযাত্রার প্রকৃতই কোনো উন্নতি ঘটাতে পারেনি। কৃষি ও শিল্পে অবৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণের ফলে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার না হওয়ায় জনগণের আয় ও জীবনযাত্রার মান ছিল খুবই নিচে। লেনিনের অর্থনৈতিক নববিধান অর্থাৎ এনইপি বাতিল করে স্টালিন কৃষিকাজে যে বাধ্যতামূলক যৌথ চাষ ব্যবস্থার প্রচলন করেন তাতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের দুর্দশাও চরমে পৌঁছেছিল। সোভিয়েত ইউনিয়নে পরিকল্পিত অর্থনীতির বিকেন্দ্রীকরণ না হওয়ায় কৃষির মতো শিল্পক্ষেত্রেও সংকট দেখা দেয়। সাধারণ মানুষের ন্যায্য অধিকারের প্রশ্নটি উপেক্ষিত থেকে যায়। শিল্পক্ষেত্রে অবৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের ফলে সম্পদের অপচয়, অকর্মণ্যতা ইত্যাদি এক গভীর সংকট সৃষ্টি করে। সর্বত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে ঘাটতি দেখা দেয়। কালোবাজারি সেই সুযোগে মানুষকে অস্থির ও অসহায় করে তুলেছিল। প্যারা করে সামাজিক ও সাংস্কৃতিক দেউলিয়াপনা সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম একটি কারণ ছিল। কবি, সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এমনকি বিজ্ঞানীরাও চিন্তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতো। প্যাস্টারনিক, সোলঝেনিৎসিনের মতো সাহিত্যিক, শাখারভের মতো বিজ্ঞানী প্রমুখ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সমালোচনা করেছিলেন বলে তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল। তাই বলা যায় যে সমাজে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে ব্যক্তির দক্ষতার পথকে অবরুদ্ধ করে দেওয়া হয়। সে সমাজ কিছুতেই টিকে থাকতে পারে না। সোভিয়েত ইউনিয়নও তাই টিকে থাকতে পারেনি। রাষ্ট্রের অর্থনীতির উপর পার্টির পূর্ণ নিয়ন্ত্রণ সোভিয়েত ইউনিয়নের সর্বনাশ ডেকে এনেছিল। প্রশাসনের সর্বক্ষেত্রে চূড়ান্ত কেন্দ্রীকরণের ফলে অলসতা, পরিশ্রম বিমুখতা, দায়িত্ব জ্ঞানহীনতা দেশকে সর্বনাশের পথেই টেনে নিয়ে যায়। অপরিণামদর্শী আমলাদের খেয়াল খুশি মতো আদেশ নির্দেশ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করা হতো। প্যারা করে দেখো, সোভিয়েত ইউনিয়নের কাঠামোগত কিছু ত্রুটির জন্য বিভিন্ন জাতির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা নানা সময়ে নানাভাবে দমিত হয়ে এসেছে। আসলে রাশিয়াতে জারতন্ত্রের অবসান ঘটিয়ে বলশেভিক তন্ত্রের প্রতিষ্ঠা ঘটলেও পূর্বতন জার সাম্রাজ্যের কাঠামোই অনেকটা বজায় ছিল। স্টালিনের আমল পর্যন্ত সোভিয়েত সাম্রাজ্য সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত থাকে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকীকরণের ও উদারীকরণের প্রচেষ্টা না থাকায় সোভিয়েত ইউনিয়নের পুরাতন কাঠামো ভেঙে অঙ্গরাষ্ট্রগুলি একে একে বেরিয়ে আসে। গর্বাচভের পুনর্গঠন অর্থাৎ পেরেস্ত্রোইকা ও মুক্ত চিন্তার অর্থাৎ গ্লাসনোস্ত নীতি সোভিয়েত আশা আকাঙ্ক্ষাকে ঝড়ে পরিণত করে। গর্বাচভ উদারীকরণের রাস্তায় হাঁটায় সোভিয়েত রাশিয়ায় পুঁজিবাদের লক্ষণ ফুটে ওঠে। গর্বাচভ গ্লাসনোস্ত ও পেরেস্ত্রোইকা নীতি গ্রহণ করায় সোভিয়েত রাশিয়ায় নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রচুর প্রার্থী পরাজিত হয়। গর্বাচভের গৃহীত নীতি শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ভাঙনকে ত্বরান্বিত করে।
প্যারা করে সোভিয়েত কমিউনিস্ট দলের ভেতরকার দ্বন্দ্ব অর্থাৎ পার্টির যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব সেটি নিয়ে প্যারা ক্রমশ দলকে দুর্বল করে তোলে। 1988 থেকেই সোভিয়েত রাজনীতি দুই পরস্পর বিপরীত মেরুতে ভাগ হয়ে যায়। বরিস ইয়েলসিন, আলেকজান্ডার ইয়াকোভলেভ, এডওয়ার্ড শেভারনাদজে প্রমুখ 28তম পার্টি সম্মেলনে 1990 জুলাই কমিউনিস্ট দলকে সোশ্যাল ডেমোক্রেটিক দলে রূপান্তরের প্রস্তাব রাখেন। অপরদিকে কে লিগাচেভ, VI ভর্তনিকভ প্রমুখের প্রচেষ্টায় এক রক্ষণশীল গোষ্ঠীর উদ্ভব ঘটে। দলীয় কোন্দলে সোভিয়েত কমিউনিস্ট পার্টির ঐক্য শৃঙ্খলা ভেঙে পড়ে। সেই সুযোগে বিভিন্ন অঙ্গরাষ্ট্র সোভিয়েত রাষ্ট্রীয় সংহতিকে বিপন্ন করে তোলে। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পেছনে উল্লিখিত কারণগুলি ছাড়াও কিছু তত্ত্বগত দিকের কথা কেউ কেউ স্মরণ করেছেন। তারা বলেছেন কমিউনিস্ট নেতৃবৃন্দ শ্রমিক শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনা জাগরণের কোনো চেষ্টা করেননি। গর্বাচভের বাজার অর্থনীতির উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ, সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে গণতন্ত্রের অভাব, সর্বক্ষেত্রেই কেন্দ্রের নিয়ন্ত্রণ ইত্যাদি সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য কম দায়ী নয়। এবং শেষ প্যারা দেখো উপসংহারের উপরে বা মূল্যায়নের উপরে। বরিস ইয়েলসিনের নেতৃত্বে বিরোধী গোষ্ঠীর সক্রিয় বিরোধিতার কাছে হার মেনে অবশেষে গর্বাচেভ সোভিয়েত কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দেন 1991 24 আগস্ট। অবশেষে রাশিয়া, বেলারুশ, ইউক্রেনের নেতারা মিনস্ক শহরে মিলিত হয়ে এক নতুন স্বাধীন রাষ্ট্রমণ্ডলী CIS গঠন করেন, যাতে পরে আরও 9টি অঙ্গরাষ্ট্র যোগ দেয়। একটি একটি করে সব কয়টি অঙ্গরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় বিলুপ্তি ঘটে সোভিয়েত ইউনিয়নের। তো এই ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের প্রপার যে নোটস বা কারণের উপরে যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। যে 2-1টি প্রশ্ন বাকি আছে তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।